আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়ে ক্লাস নেব সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তো আজকে আলোচনা করব এই বিষয়ে প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। তো ইতিহাস কথাটা শুনলেই আমরা বুঝতে পারি যে আসলে অতীতে যা কিছু ঘটেছিল তা নিয়েই বিস্তারিত আলোচনা করাটাই হচ্ছে ইতিহাস। তো আমরা প্রথমেই জানব যে ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে। তো ইতিহাস শব্দটির উৎপত্তি তো ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতিহ শব্দ হতে, যার আবিধানিক অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য। তো বর্তমান ঐতিহ্য হচ্ছে কি অতীতের মানুষের যে অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি, আমরা লিখতে পারি যে অভ্যাস, শিক্ষা, ভাষা, সংস্কৃতি, ইত্যাদি বিষয়। তাহলে ঐতিহ্য হচ্ছে কি যে অতীতের মানুষের যে অভ্যাস, শিক্ষা, ভাষা, সংস্কৃতি, এসব কিছু ছিল, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখা। তো ইতিহাস হচ্ছে কি এই সব কিছু এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার হচ্ছে ইতিহাসের কাজ। তো এখানে ঐতিহাসিক কারের মতে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তার মধ্যে আমি দুইজন ঐতিহাসিকের মতামতটা ব্যক্ত করব। তো একজন হচ্ছে কি কার, তিনি একজন ইতিহাসবিদ। তার মতে হচ্ছে কি ইতিহাস হচ্ছে অতীত ও বর্তমানের অন্তহীন সংলাপ। তো এই ইতিহাসবিদ তার মতে কি ইতিহাস হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যে একটি অন্তহীন সংলাপ, যেটা অনবরত চলতেই থাকবে বিরতিহীনভাবে। আর তো আমরা ইতিহাসটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে অতীতের ক্রমবিবর্তন এবং সভ্যতার বস্তুনিষ্ঠ বিবরণী হচ্ছে ইতিহাস। তো ইতিহাস শব্দটি আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আসবে কি ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে
ইতিহ যোগ আস। তো সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো ইতিহ যোগ আস। এই কথাটির অর্থ হচ্ছে কি, এমনই ছিল কিংবা এরূপ ঘটেছিল। তাহলে আমরা ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ পেলাম। এবার আরেকজন ঐতিহাসিকবিদের মতে ইতিহাস বলতে কি বোঝায় আমরা জানব। ডক্টর জনসনের মতে এই ডক্টর জনসনের মতে হচ্ছে ইতিহাস হচ্ছে যা কিছু ঘটে তাই ইতিহাস। তাহলে তার মতে হচ্ছে যা কিছু ঘটে তাই ইতিহাস, আর যা কিছু ঘটে না তা ইতিহাস নয়। তো এই ইতিহাস শব্দটি সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম। এখন এই যে ইতিহাস শব্দটি, এই শব্দটি আসলে কোথা থেকে এসেছে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো আমরা জানবো যে ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে। তো আমরা জানি যে গ্রিক শব্দ হিস্টোরিয়া, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে উৎপত্তি হয়েছে ইংরেজি হিস্ট্রি শব্দটি, হিস্টোরি। তাহলে হিস্টোরিয়া শব্দ থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি হয়েছে। আর এই হিস্টোরি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তো আমরা জানতে পারলাম যে গ্রিক শব্দ হিস্টোরিয়া, এটা থেকে ইংরেজি শব্দ হিস্টোরি শব্দটি এসেছে এবং যার বাংলা আবিধানিক শব্দ হচ্ছে ইতিহাস। তো এই ইতিহাসের জনক যিনি প্রথম ইতিহাস কথাটি তার গবেষণা কর্মের জন্য ব্যবহার করেছিলেন, তো এই ইতিহাসের জনকের নাম হচ্ছে হেরোডটাস। যিনি সর্বপ্রথম এই ইতিহাস শব্দটি তার গবেষণা কর্মের জন্য ব্যবহৃত করেছিলেন। তিনি মূলত তৎকালীন যে পারস্য এবং গ্রীসের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগৃহীত করে এবং লিপিবদ্ধ করেন, যেন ভবিষ্যতে এইসব তথ্য পরবর্তী যে প্রজন্ম আছে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তো আমরা বলতে পারি যে ইতিহাস হচ্ছে কি, যে কোনো ঘটনা প্রবাহকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ইতিহাসের কাজ। তো সাধারণত ইতিহাস সম্পর্কে যতটুকু জানলাম মনে হচ্ছে যে অতীতের যে বিষয় নিয়ে, যে ঘটনা প্রবাহ নিয়ে কথা বলা হয় সেটা ইতিহাস, কিন্তু আসলে শুধু অতীত নয়, বর্তমানকে নিয়েও ইতিহাস লেখা হয়। যে বর্তমান সময়কে নিয়ে যে ইতিহাস লেখা হয় তাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। তো আমরা এখানে ইতিহাসের জনক সম্পর্কে একটু তথ্য পেলাম। আবার যদি আধুনিক ইতিহাসের কথা বলি তাহলে আধুনিক ইতিহাসের জনক কিন্তু আরেকজন,
তার নাম হচ্ছে জনক, তার নাম হচ্ছে লিওপল্ড ফন র্যাঙ্কে। তিনি হচ্ছে একজন জার্মানির অধিবাসী। তার মতে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তা অনুসন্ধান এবং সত্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাস। তো আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানলাম। এখন এই ইতিহাসের উপাদান সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। তো ইতিহাসের উপাদান, ইতিহাসের উপাদানটা কি? যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিকভাবে কোনো সত্যকে প্রতিষ্ঠিত করা হয় সেসব তথ্য উপাত্তকেই ইতিহাসের উপাদান বলে। তো ইতিহাসের উপাদানকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে লিখিত উপাদান আর আরেকটি হচ্ছে অলিখিত উপাদান। তাহলে এই লিখিত উপাদানগুলো কি? যেসব উপাদান আমরা লিখিতভাবে পেয়ে থাকি ইতিহাস রচনা করার জন্য তাকেই লিখিত উপাদান বলে। যেমন কি বিভিন্ন সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র এসব। আর এছাড়াও আমরা বিভিন্ন যারা পর্যটক ছিলেন সে সময়ে, বিশেষ করে চীনা পর্যটক আমরা নাম উল্লেখ করতে পারি। ফাহিয়েন তারপর আপনার যারা আফ্রিকার একজন ছিল ইবনে বতুতা, তাছাড়া হচ্ছে লামা তারানাথ, এসব বিভিন্ন পর্যটকের মাধ্যমে আমরা যেসব তথ্য উপাত্ত পেয়ে থাকি সেগুলো থেকেও আমরা ইতিহাস রচনা করতে পারি। তো এসব তথ্য সংগৃহীত করে সে সময় তৎকালীন সমাজের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক কিংবা ধর্মীয়, সামাজিক যে কোনো বিষয় আমরা জানতে পারি। তো এ গেল লিখিত উপাদান। আর অলিখিত, আসলে অলিখিত উপাদানকে আরেকটি কথা বলা যায় অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান। তো অলিখিত উপাদান বলতে কি বুঝি? অলিখিত বলতে যেসব বস্তু বা উপাদান থেকে আমরা যে কোনো বিষয় কিংবা স্থান কিংবা কোনো ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পেয়ে থাকি তাকে অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। তো অলিখিত এবং প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে আছে কি? যেমন কি মুদ্রা, বিভিন্ন রকম শিলালিপি, তাম্রলিপি, স্তম্ভলিপি, এগুলো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা কিংবা পর্যবেক্ষণ করে আমরা সে সময়ে তৎকালীন সময়ের মানুষের যে সামাজিক, ধর্মীয় কিংবা আচার অনুষ্ঠান
কিংবা কত সাল, কত খ্রিস্টাব্দের এই স্তম্ভগুলো কিংবা ইতিহাসের উপাদানটা আমরা কিভাবে পেলাম সেটা বুঝতে পারি। তো এটা মোটামুটি গেল ইতিহাসের উপাদান। তো এরপর আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের প্রকারভেদ। তো মানব সমাজ আসলে মানুষের কর্মকাণ্ড কিংবা অগ্রগতি যত দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে, ইতিহাসের পরিসর কিন্তু ততটাই বিস্তৃত হচ্ছে। সেজন্য ইতিহাসের প্রকারভেদটা আসলে অনেক প্রকার হয়। তো সাধারণত আমরা নিজের আলোচনার সুবিধার্থে কিংবা পঠন পাঠনের সুবিধার্থে ইতিহাসকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর 2 নাম্বার হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। তো প্রথমে এই ভৌগোলিক অবস্থানগত যে ইতিহাস আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হচ্ছে কি, যে বিষয়ে আমরা ইতিহাস লিখব সেটা কোন অবস্থান ভিত্তিক, মানে তার স্থান ভিত্তিক যে ইতিহাসগুলো রচনা করা হয় তাকেই ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলা হয়। তো এই ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কি, কয় হচ্ছে কি স্থানীয়, স্থানীয় ইতিহাস। 2 নম্বরে আমরা লিখতে পারি জাতীয়, আর 3 লিখতে পারি আন্তর্জাতিক। তো আমরা যে কোনো বিষয়ের উপর ইতিহাসটা কোন স্থানে, কোনো নির্দিষ্ট স্থানে হচ্ছে, কোনো স্থান বিশেষে কোনো লোকাল কোনো স্থান যদি হয় তাহলে স্থানীয় ইতিহাস, আর যদি কোনো দেশকেন্দ্রিক কিংবা ছোট পরিসরে একটা ইতিহাস রচিত হয় তাহলে আমরা জাতীয় ইতিহাস বলবো, আর যদি সেটা বিশ্বব্যাপী বিভিন্ন দেশকেন্দ্রিক হয় তাহলে সেটা আমরা আন্তর্জাতিক ইতিহাস হিসেবে ধরে নেব। তাহলে এটাই গেল ভৌগোলিক অবস্থানগত ইতিহাসের প্রকারভেদ। এবার আমরা আলোচনা করব বিষয়বস্তুগত ইতিহাস। তো এই বিষয়বস্তুগত ইতিহাসকে আবার আমরা সাধারণত 5 ভাগে বিভক্ত করতে পারি। 1 নাম্বার হচ্ছে কি সামাজিক ইতিহাস। তো মানুষের সমাজকে কেন্দ্র করে, সমাজের বিভিন্ন কার্যাবলীকে কেন্দ্র করে যে ইতিহাস রচিত হয় সেটাই হচ্ছে সামাজিক ইতিহাস। আর 2 নম্বরে কি অর্থনৈতিক। অর্থনৈতিক ইতিহাস। তো মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন, তার অর্থনীতির আয় ব্যয় এসব কিছু মিলেই যে ইতিহাস রচিত হয় সেটা হচ্ছে অর্থনৈতিক ইতিহাস। আর 3 নম্বরে হচ্ছে রাজনৈতিক।
রাজনৈতিক ইতিহাস। তো এখানে রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠীর কর্মকাণ্ড মিলে যে ইতিহাস রচিত হয় সেটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস। এছাড়াও আছে কি সাংস্কৃতিক ইতিহাস। তো এই সাংস্কৃতিক ইতিহাসটা কি? মানুষের যে সংস্কৃতি, তাদের আচার আচরণ, কথাবার্তা, বিভিন্ন ধর্মীয় উৎসব, এসবকে ঘিরে যে সংস্কৃতি রচিত হয় তাই হচ্ছে সাংস্কৃতিক ইতিহাস। এবং 5 নম্বরে হচ্ছে কি সাম্প্রতিক ইতিহাস। সাম্প্রতিক ইতিহাসটা কি? বর্তমান সময়ে কিংবা কিছুকাল পূর্বে যে ঘটনা প্রবাহ ঘটে গেছে তার উপরে ভিত্তি করে আমরা যে ইতিহাস রচনা করে থাকি এটাকেই আমরা সাম্প্রতিক ইতিহাস বলবো। তো এ গেল আজকের ইতিহাসের প্রকারভেদ। তো আজকে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।